দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। চলছে বিজয়ের মাস, আর কিছুক্ষণ পরেই মহান বিজয় দিবসের ক্ষণ শুরু হবে। মা মাতৃকার জন্য যে বীর শহীদরা অকাতরে প্রাণ বিলিয়ে বুক চিতিয়ে বীর শহীদদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শুরুতে দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে রাখতে চাই। আজকের সংবাদগুলোর মধ্যে রয়েছে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশ থেকে হুঁশিয়ারি। হাদির উপর হামলা নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন নতুন ইতিহাস বানাতে চায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। আরও একটি সংবাদ, সেটি হচ্ছে ৩ উপদেষ্টার পদত্যাগে ৪৮ ঘন্টার আলটিমেটাম ডাকসুর। হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত। এছাড়াও আরও অন্যান্য অনেক সংবাদ রয়েছে। মূলত সব কিছু ঘিরে সামনে যে নির্বাচন, বিশেষ করে ফেব্রুয়ারিতে 12 ফেব্রুয়ারির নির্বাচন, এবং সেই নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন আগে গেল শুক্রবারে ঘটে যাওয়া ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র এবং তিনি একজন প্রার্থীও ঢাকা ৮ আসনের, সেই ওসমান হাদির উপরে গুলিবিদ্ধের ঘটনাই মোটামুটি এখন সব জায়গায় আলোচিত, এবং আজকে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা সেই বিষয়ে আলোকপাত করব এবং সেই আলোচনাগুলো করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে 3 জন অতিথি আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এসেছেন আমরা আমাদের ডাকে। আমরা বা থেকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপি। তারপর রয়েছেন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন আমার ডান পাশে আনম খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম, সহসভাপতি কৃষক দল। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই সরাসরি আলোচনায় চলে যেতে চাই। এবং আলোচনাটা আসলে আমি কিছুটা জানাচ্ছিলামও, যদি শান্ত আপনাকে দিয়ে শুরু করি, এবং সেই জায়গাটি দিয়ে শুরু করার কারণটা হচ্ছে এই জন্য যে আজকে সর্বদলীয় একটি সমাবেশ হয়েছে বিশেষ করে হাদির উপর হামলার প্রতিবাদে, এবং বলা যায় যে বিগত কয়েকটা সময় বলা ঠিক হবে না, যে 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ আন্দোলনে যুক্ত ছিল তাদের মধ্যে যে অনৈক্য বা কিছুটা ভিন্ন সুর, পরস্পর বিরোধী বক্তব্য, সেই জায়গায় হাদির উপর এমন আক্রমণের পর আজকে আবার আমরা দেখলাম যে সর্বদলীয় ঐক্য এই ব্যানারে একটা সমাবেশ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখান থেকে বেশ কিছু দাবি দাওয়া জানানো হয়েছে। আমার কথা হচ্ছে যে এই রকম সর্বদলীয় ঐক্য কিন্তু এটাই প্রথম নয়, কিন্তু আসলে সবশেষ এই ঐক্যগুলো টেকে না কেন? মানে এখন কি মোটামুটি আপনারা যে হাদির বিষয়ে যে জায়গায় এসেছে, জননিরাপত্তার হুমকির বিষয়, সামনে নির্বাচন, এই ঐক্যটা কি আসলে সামনে আপনাদের পথ চলাকে আপনারা এই ঐক্যটা অটুট রাখা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। দেখেন, আমরা আসলে অনৈক্যগুলো করি কিসের জন্য, কিংবা আমাদের অনৈক্যগুলো কিসের ভিত্তিতে তৈরি হয়? আমাদের অনৈক্য তৈরি হয় হয়তো কয়েকটা আসনের জন্য, একজন এমপি হওয়ার জন্য। আমাদের অনৈক্য তৈরি হয় কোনো মন্ত্রণালয়ের কোনো উপদেষ্টা মন্ত্রীর পিএসএর পদ বাগায় নেওয়ার জন্য। আমাদের 5 আগস্টের পরে অনৈক্য তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কিংবা অনৈক্য তৈরি হয়েছে কে জুলাইয়ের কত বড় নেতা, এবং ভাগবাটোয়ারা, টেন্ডার, এরকম ছোট ছোট ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্র। এবং একজন রাজনৈতিক কর্মী সে আরেকজন সহযোদ্ধার সাথে অনৈক্য করে হয়তো একটা ইউনিয়ন পরিষদের সহসভাপতি পোস্ট পাওয়ার জন্য, কিংবা থানা কমিটি, উপজেলা কমিটির পোস্ট পাওয়ার জন্য। এই যে ক্ষুদ্র, এবং এই অনৈক্যর মধ্যে দিয়ে আমরা হারাই কি? হারাই হচ্ছে হাদির মতো জীবন, হাদির মতো মানুষ, যে নিয়ে এখন মৃত্যুর পথে যাচ্ছে। হাদির অপরাধ যদি আপনি দেখেন, হাদির অপরাধ হচ্ছে হাদি হুঙ্কার দিয়ে রাস্তায় তিনি বলেছেন যে এই দেশে আমি কিছু করতে পারি আর না পারি, যারা দুর্নীতি করবে তাদের জীবনকে আমরা কঠিন করে তুলব। হাদি বলছেন যে আমি যদি ইলেকশনে জিততে পারি তাহলে 299 জন এমপির সৎভাবে যদি না থাকে তাহলে তাদের জন্য সংসদ সদস্য হিসেবে টেকা আমি এটা অনেক বেশি কঠিন করে ফেলবো। হাদির অপরাধ হচ্ছে যে হাদি বলেন যে এই বাংলাদেশে মিডিয়া, কালচার,
দের মধ্য দিয়ে ইন্ডিয়ান যে আধিপত্য তৈরি হয়েছে, সেটা আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এইটার বিরুদ্ধে আমি লড়াই করে যাব এবং এটা হইতে দেব না। এই ভারতীয় বলেন কিংবা বহির্বিশ্বের যে হেজিমনি, তা আমরা অনক্য করি ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য, আর হারাই যারা হচ্ছে এরকম পুরো বাংলাদেশটাকে একসাথে আগলে রাখতে চায় তাদের কণ্ঠস্বরকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ধরনের হাদি যখন গুলি খেলো, গুলি খাওয়ার পরে যখন মৃত্যুসজ্জায় আছে, তখন আমরা শহীদ মিনারে সমাবেশ করলাম, আমরা একসাথে গেলাম, এটা তো আসলে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা করেছি বা আমরা যাচ্ছি। কিন্তু আমরা যদি আবার আগামীকালকে ওই পদ পদবি ভাটোয়ারা টাকা পয়সার জন্য আবার আমরা আলাদা হয়ে যাই, তাহলে আবার আরেকজন যখন আমাদের মধ্য থেকে যাবেন, তার জন্য আক্রান্ত হবেন, তার জন্য আসলে আমরা আবার যদি সবাই একও হই। এবং দেখেন, চিন্তা করে দেখেন, আজকে হাদি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত বিদায়, হাদিকে কেন্দ্র করে এত ইস্যু তৈরি হয়েছে। হাদিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন, অনেকে বক্তব্য দিচ্ছেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দলগুলো, আপনাদের এনসিপি ছিল, পরিবারের খোঁজ খবর নিচ্ছেন, ডাকছেন, অনেক কিছু করছেন। কিন্তু যেই ছেলেটা আজকে মনে করেন, আমি সাভার আসলে ইলেকশন করছি, ওখানে যেই ছেলেটা জীবন দিয়েছে, ওইখানে যে ছেলেটা রাস্তায় লড়াই করেছে, যেই ছেলেটা এরপরে আর রাজনীতিতে আসে নাই, যে ছেলেটার পরে আর কোনো কথা বলে নাই, সে ক্লাসে ফিরে গিয়েছে, ওই ছেলেটার জীবনের মূল্য কি কোনোভাবেই হাদির জীবনের মূল্যের থেকে কম না তো। কিন্তু ওই ছেলেটা যদি মারা যায়, ওই ছেলেটার উপরে যদি আওয়ামী লীগ হামলা করে কিংবা সন্ত্রাসীরা হামলা করে, তখন ওইটার আন্দোলন, ওইটার প্রতিবাদের পরিব্যক্তি হয় উপজেলা কেন্দ্রিক, ওইটা হয়তো একটা আসন কেন্দ্রিক ওইটার প্রতিবাদ হয়। তার মানে এরকম আমাদের শত শত লড়াইয়ের যোদ্ধা আছে, সেই যোদ্ধাদের জীবনে নিরাপত্তা দেওয়ার যেই কোনো উদ্যোগ, এটা আমরা রাষ্ট্রকে দেখতে পারি না। দেখেন, ইন্টারেস্টিং ঘটনা, আজকে আমি এটা বলেই এই অংশটা আমরা শেষ করছি, সেটি হচ্ছে যে হাদির মতো এমন একটি কণ্ঠস্বর, একটি বাংলাদেশের প্রতীকের মৃত্যুকে সরকারের পক্ষ থেকে একটা অংশ, এখন তো পুরোপুরি সরকারি বলা যায়, কারণ তফসিল ঘোষণা হয়ে গেলে পুরো সরকারি ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনে থাকে, তারা এক্সাম্পল দিচ্ছেন পিছন থেকে এসে কোন কোন নির্বাচনে কারা কারা মারা গিয়েছিল। তাহলে ভাই, 2014-তে তো ভোট চুরি হয়েছিল, 2024-এ তো ইলেকশনই হয় নাই, 18-তে তো 14-তে ইলেকশনই হয় না, 18-তে ভোট চুরি হয়েছে। তার মানে তো এই ইলেকশন কমিশন তো নির্বাচনের পরে বলবেন যে হ্যাঁ, ইলেকশনে তো ভোট চুরি কিছু হয়, আমরা তো 14-তে 18-তে 24-এও দেখছি ইলেকশনে ভোট চুরি হবে। তার মানে এই ধরনের মৃত্যু, এটা তো দায়িত্বশীল জায়গা থেকে তিনি বলবেন এটাকে আমি অ্যাড্রেস করতে ব্যবস্থা নিচ্ছি, তিনি এই কথা বলবেন। বা তার দুর্বলতাটা কি, তিনি কেন নিতে পারেন না, এটা প্রকাশ্যে বলবেন। গণঅভ্যুত্থানের পরে আমরা শুধুমাত্র একটা জিনিস চাইছি, যে সরকার সর্বোচ্চ আন্তরিক হবে, কোথাও যদি না পারে সেখানে জনগণের সহযোগিতা চাইবেন। আমরা জনগণের সহযোগিতা করার জন্য বারবার রাস্তায় নামছি, এই সরকারকে বুক পেতে আগলে রাখছি, কিন্তু সরকার সেই বুক পাতার দাম দিতে পারেন না। যে আমরা সিসির যে বক্তব্যের বিষয়টি, সেটা আমরা পরে আসবো নিশ্চয়ই। আপনি একটু ধারণা দিয়েছেন বা বলেছেন, সেটা আমরা আর একটু পরবর্তীতে এই নিয়ে আলোচনা করব। আমি একটু প্রফেসর মাহবুবুর রহমান, আপনার কাছে একটু যেতে চাই যে হাদির যে বিষয়টি, অর্থাৎ যে জননিরাপত্তার ক্ষেত্রে হাদির উপর প্রকাশ্য দিনে দুপুরে যে হামলা, বিশেষ করে গুলি করার বিষয়টি, এবং আমরা বিভিন্ন মাধ্যমে এই পর্যন্ত যে বিভিন্ন নানান গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেগুলো দেখতে পাচ্ছি বা যতদূর জানা যাচ্ছে যে আরও এরকম পরিকল্পনা সামনে রয়েছে, এবং নানান রাজনৈতিক দলের বক্তব্যেও এই ধরনের বক্তব্য আসছে যে হিট অ্যান্ড রান, এই ধরনের অনেক কিছু শোনা যাচ্ছে। তাহলে এই যদি হয় পরিস্থিতি, তাহলে নির্বাচনের বিষয়ে আসলে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং অ্যান্টিবিড দর্শকদের ধন্যবাদ। প্রথমত হলো, হাদি আমার ছাত্র, ক্লাসরুমের ছাত্র, সেক্ষেত্রে তো এই তার যেভাবে সে আক্রান্ত হয়েছে, হামলা হয়েছে, এটা আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক। যদিও প্রায় মানে হাদিকে আর পরে আর আমি চিনি না ঠিক এইভাবে, কিন্তু অ্যাক্টিভিস্ট হাদিকে আবার চিনি। মাঝখানে যে এইভাবে সে স্ট্রোকগুলো দিচ্ছিল, একদম ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছিল। তো গত এক যুগ ধরে আমার সাথে কানেক্টেড না বা ছাত্র জীবনে, তো এখন এই অ্যাক্টিভিস্ট হাদি, মানে আমার ছাত্র থেকে অ্যাক্টিভিস্ট হাদি হয়ে ওঠা, তার উপরে আক্রমণটা হয়েছে। তো এখন আপনি দেখেন, যারা টার্গেট করেছে, টার্গেটটা কিন্তু আসলে সাধারণ টার্গেটটা না, পরিকল্পিত, বলছে অ্যাক্টিভিস্ট হাদিকে টার্গেট করেছে। আমি বলছি কিন্তু দেখেন, আমার সেই শিক্ষার্থী হাদি না, অ্যাক্টিভিস্ট হাদি। কেন? এবং তিনি কিন্তু প্রার্থী, মানে প্রার্থী হতে যাচ্ছে, প্রার্থী হতে যাচ্ছে, এটাও একটা দুটো বিষয় আছে। প্রার্থীটাও ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আপনি দেখেন যে
যেভাবে সে কাজগুলো করছিল এবং যেভাবে কথাগুলো বলছিল, হয়তো সকল কথা সবার পছন্দ, কারোর কথাই সবার পছন্দ হয় না, কিন্তু বিষয়টা হলো আপনার পছন্দ হলো কি হলো না সেটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি যেভাবে টার্গেট করলেন একজন অ্যাক্টিভিস্টকে, এবং যে কিনা জুলাই আন্দোলনে তার অবদান আছে, বিশেষ অবদান আছে, সেইটা সরকারের অনেক বেশি ভাবনার বিষয় উদ্রেক করেছে, যে যারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেকটি নিয়ে সরকারের কনসার্ন হওয়ার ব্যাপার আছে। এখন এই কনসার্নটা কি শুধুমাত্র এখনই হলে হবে, নাকি এই যে আপনি যে প্রশ্নটা করলেন নির্বাচন কেন্দ্রিক যে ব্যাপারটা, এখন এটাকে তো ইস্যু করার চেষ্টা করবে নির্বাচনে যে বিবাদমান প্রার্থীগুলো আছে। আমরা জানি বাংলাদেশি নির্বাচনগুলোতে সবসময় দেখবেন আপনি এক ধরনের সন্ত্রাস চলে, খুব ভালোভাবে চলে, কিন্তু এই সন্ত্রাসটাকে যদি অনেক সময় নির্বাচনে প্রতিপক্ষ ব্যবহার করে এবং এভাবে যদি উইন করতে চায়, তাহলে তো নির্বাচন কমিশনের শান্তিপূর্ণ ক্যাম্পেইন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে, শান্তিপূর্ণ ভোটিং চ্যালেঞ্জিং হয়ে যাবে। এমনকি দেখবেন আপনি শান্তিপূর্ণ ভোট কাউন্টিং সেটাও চ্যালেঞ্জ হতে পারে। নির্বাচন কমিশনের 3টা প্রধান কাজ, একটা হলো শান্তিপূর্ণ ক্যাম্পেইন, দ্বিতীয় হলো শান্তিপূর্ণ ভোটিং, তৃতীয়ত হলো শান্তিপূর্ণ ভোট গণনা করা। এই 3টা কাজের সময়ই আপনি দেখছেন, আপনিও দেখেছেন যে বুথগুলোতে ভোট গণনার সময়ও কিন্তু নানান ধরনের অপ্রীতিকর ঘটনা, সহিংস ঘটনা ঘটে। তো এগুলো নির্বাচন কমিশনকে এখন খুব সিরিয়াসলি দেখতে হবে। এটা দেখাটা আসলে এরকম না, 2টা কাজ হতে পারে। একটা হলো তাকে এই মোশন দেখানো, এই জেস্চার দেখানো যে সে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সম্পূর্ণ মানে এটাকে সক্ষমতা যে তার রয়েছে এটা দেখাবে সে। আর দ্বিতীয়ত হলো মেকানিজমটাকে কিন্তু শো করতে হবে। এখন মেকানিজমটা কি, নির্বাচন কমিশনের মেকানিজম কিন্তু নির্ভরশীল এক্ষেত্রে সরকারের উপরে, কারণ আসলে তো নির্বাচন কমিশনের নিরাপত্তানের আলাদা কোনো প্রশাসন নাই, সরকারের প্রশাসনটাই এখন তো রিপ্লেস হচ্ছে, ব্যবহার করবে, কিন্তু সে তো ডাইরেক্টলি তাদের সবাইকে চিনে না। এই জন্য নির্বাচন কমিশন নিজেও কোনো বেশ কয়েকটা ডেস্ক ওপেন করতে পারতো, যে ডেস্কগুলো সার্বক্ষণিক শুধুমাত্র প্রার্থীকে কেন্দ্র করে নেন, সহিংসতা কিন্তু ভোটারকে কেন্দ্র করে হবে, প্রার্থীর সমর্থকদের কেন্দ্র করে হবে। প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় ওয়াচডগের মতো কাজ করার যে প্রয়োজনীয় প্রস্তুতি, সেটা কিন্তু বিভিন্ন ডেস্ক বিভিন্ন কাজগুলো করার মাধ্যমে সে জাতিকে দেখাতে পারে। আর তখনই কিন্তু আপনার আমার মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হবে। এটা কিন্তু মানে নির্বাচন কমিশন এভাবে করতে পারছে না। এটা ভাবতে হবে যে আমরা একটু জনাব ভিপি ইব্রাহিম আপনার কাছে একটু আসতে চাই। আমরা আজকে দেখেছি যে বিএনপি বিজয় দিবসের যে আলোচনা, সেখানে আপনাদের দলীয় প্রধান তিনিও বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক একটা ষড়যন্ত্র চলছে এবং হাদির এই ঘটনা সেটার একটা ষড়যন্ত্রকারীদেরই একটা অংশ, বা এই ঘটনা বিচ্ছিন্ন নয়। কিন্তু আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে দলগুলোর মধ্যে যে অনৈক্য, যেটা আমরা ফয়সালকে যে প্রশ্নটা আমি করেছিলাম, যে বিভিন্ন সময়ে রাজনৈতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা যে মিত্ররা আপনারা রয়েছেন, আপনাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে সেই সুযোগটা কি আসলে কেউ নিতে চায় কিনা একটা বিষয়। পাশাপাশি এখন আবার সর্বদলীয় ঐক্য করার চেষ্টা হচ্ছে, সেইটা আসলে কতটা টিকবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আর কি, যেটা অভিযোগ করা হচ্ছে যে যারা হত্যা করছে বা জড়িত সাবেক ছাত্রলীগ নেতা এখন পর্যন্ত যতদূর পাওয়া গেছে আর কি। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক বৃন্দ, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন। বিষয়টা হচ্ছে এইরকম যে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে এই ঐক্যটা ছিল দেশ জাতির জন্য খুবই প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক। তখন এত ভাবনা এই আমাদের সকল দল, আমি সব দল মিলিয়েই বলতেছি, আমার দল সহ, এত ভাবনা মাথায় ছিল না। নির্বাচন করতে হবে, ক্ষমতায় যেতে হবে, এইটা ভাগাইয়া নিতে হবে, ওইটাই করতে হবে। তো 5 তারিখের পরে যখন দেখা গেল যে পরিস্থিতির আন্দোলনকারীদের পক্ষে, তখন থেকেই কিন্তু তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিচ্ছে, ইভেন গভর্নমেন্ট ফর্ম করার আগেই। কারণ আমরা যতটুকু শুনেছি, এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে পরিশেষে বাধ্য হয়ে তারা একমত হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে তারা ভিন্নভাবে করবারও চেষ্টা করেছে, এটাকে অস্বীকার করবার কোনো কারণ নেই। তো এখন আমাদের যে প্রতিযোগিতাটা চলছে, একটা হচ্ছে ধর্মতন্ত্র আর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে ধর্মের ব্যবহার কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মতন্ত্রে কিন্তু গণতন্ত্র হারাম।
ভোট দেওয়া যে এইগুলো একটা হারাম। তো এই যে পরিস্থিতিটা আমি তো ভালো কিছু লক্ষ্য করছি না। হাদি উসমান ফারুক হাদি যে যে ঘটনাটা ঘটলো এটা তো খুবই দুঃখজনক। হাদি একজন মেধাবী ছাত্রনেতা। এর আগে কিন্তু আপনাদের দলের, আপনার হয়তো মনে থাকবে, চট্টগ্রামে এরশাদুল্লাহ একজন প্রার্থী ছিল, তার ওখানেই আমি আসছি। হ্যাঁ জি। তো যে মানে আমি যেটা বলতেছিলাম যে হাদি একজন মেধাবী ছাত্রনেতা, তার স্লোগান, তার বক্তব্য, তার কবিতা আবৃত্তি, এটা যারা দেখেছে তাদের মন ছুঁয়েছে। আপনি দেখেন একটু পিছনের দিকে যদি যান, ফ্যাসিস্ট যখন ক্ষমতায় তখন সম্ভবত 18 নির্বাচনে তফসিল ঘোষণার পর কিন্তু প্রার্থীর লাশ বুড়িগঙ্গা নদীতে ভেসেছে। এইরকম নজির কিন্তু আমাদের দেশে আছে। তো এখন যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। এর আগে চিটাগাংয়ে যে এটা হইল একজন প্রার্থীরই সেখানে গুলিবর্ষণ হচ্ছে, তারপরেও কিন্তু সরকার বলি বা ইসি বলি তারা কি সতর্কতা অবলম্বন করেছে এখনো। এখানে এই কয়েকদিন আগে একটা কথা আসলো যে কি প্রার্থীদের নিরাপত্তা দিবে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে নিরাপত্তা দিবে। কি নিরাপত্তা দিবে? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর একটি কথা আছে না? তো এখানে নিরাপত্তার তো দরকার নাই। আপনার যে উশৃঙ্খল লোকজন আছে, খুনি এবং অস্ত্র উদ্ধার, এই কাজগুলো করতে গেলেই তো মানে বেশিরভাগ এই সন্ত্রাসীরা পালিয়ে যাবে। মানে এখন অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদেরকে আবার একটা অভিযানের মধ্য দিয়ে বা কোনো একটা পদ্ধতিতে সেটা করার কথা আপনি বলছেন, আগেই করা উচিত। যে বিষয়টি নিয়ে আপনারা বলছিলেন, বিশেষ করে সিইসির যে বক্তব্যটি আজকে সব মহলেই নানান আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। যদিও তিনি পরে একটা বিবৃতি দিয়েছেন, কিন্তু উনি যেভাবে বলেছেন যে হাদির ঘটনাটার প্রসঙ্গ টেনেই তিনি বলেছেন যে এরকম দু একটা খুন খারাপি হতেই পারে, আগেও হয়েছে, এবং তিনি অতীতের অনেক উদাহরণ টেনেছেন, আহসানুল্লাহ মাস্টার কিংবা কিবরিয়া হত্যার কথা বলেছেন। কিন্তু আসলে এই জায়গাটা থেকে কি এই ধরনের বক্তব্য দেওয়াটা কতটা সমীচীন, যখন এই বড় একটা ঘটনা আর মুখোমুখি হয়ে গেছে বাংলাদেশ, বিশেষ করে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি একজন প্রার্থীও বটে, শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ব্যাপারটি তা নয়, কারণ তিনি একজন প্রার্থী ঢাকা ৮ আসনের। এবং আরেকটি কথা বলে রাখি যে এই হাদিকে গুলিবিদ্ধ করার পরে আমরা দেখেছি যে কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে, বিশেষ করে যারা অভিযুক্ত, তারা কয়েক ঘন্টার মধ্যেই তারা দেশ ত্যাগ করেছে, এমনটাই আমরা এখন পর্যন্ত দেখছি। কিন্তু অথচ পুলিশের কাছে গতকালও আমরা দেখেছি পুলিশ বলেছে ডিএমপি যে দেশেই থাকতে পারে তারা। মানে এটা কতটা সামঞ্জস্যপূর্ণ আসলে এই বিষয়গুলো? দেখেন, আমি শুরুতে এটা বলেছিলাম যে একটু যে হাদি তিনি 1 জুলাইয়ের ফেস, 2 তিনি একজন স্বতন্ত্র প্রার্থী, এমন না যে ওই ডামি বা হচ্ছে না জানা প্রার্থী। হাদিকে সবাই চেনে প্রার্থী হিসাবে, এবং মানে সে কোনো দুর্বল প্রার্থী না যে 2-4 হাজার ভোট পাওয়ার জন্য সে দাঁড়াইছে সিলেকশন করার জন্য, এরকম না, এটা ফেস প্রার্থী। দ্বিতীয়ত হচ্ছে তার একটা স্টাবলিশ একটা প্ল্যাটফর্ম আছে, যে এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সে কথা বলে। এরকম একজন প্রার্থীর নাগরিকের মৃত্যু যদি হত্যা চেষ্টা, মানে তার মানে হত্যার উদ্দেশ্যে গুলি করা, এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, তাহলে মানে আমি এই লাইভে প্রকাশ্যে বলছি যে আমাদের কাছে যে পরিমাণ প্রতিনিয়ত থ্রেট আসে, তাহলে আমার মৃত্যু তো কোনো মৃত্যু হিসেবে কাউন্ট হবে না। মানে আমি তো আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবার কাছে আমি প্রকাশ্যে আমি ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে ভুল ত্রুটি করলে মাফ করে দিন, যে আমি একজন প্রার্থী, আমি ঢাকা 19 থেকে ইলেকশন করছি, আমার এনসিপি মনোনয়ন পেয়েছি আমি এনসিপি থেকে। তো আমাকে যদি মেরে ফেলে তাহলে তো এটা সিএসির কাছে, কারণ আমি তো হাদির মতো অত জনপ্রিয় না বাংলাদেশে। সিসি যেভাবে বলছে দুই একটা খুন খারাপ, তার মানে একটা হয়েছে, আরো তো 1-2টা হওয়ার লিস্টে আমরা আছি। তার মানে এরকম সিএসির পরিষ্কার করা উচিত যে কতগুলো যদি এরকম টার্গেট কিলিং এর মতো ঘটনা ঘটে, তাহলে সিএসিরা বলবে যে না, এটা আসলে এখন বিচ্ছিন্ন থেকে এটা ধারাবাহিক ঘটনায় পৌঁছে, পরিকল্পিত ঘটনায় পৌঁছেছে। তৃতীয় যে জায়গাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের ব্যাপারে আমরা অনেক কথা বলছি দীর্ঘদিন, আমাদের অনেক অভিযোগ তুলছি। একটা জিনিস কষ্ট লাগে যে আমাদের অনেক রাজনৈতিক বন্ধু প্রতিম যে দলগুলো আছে, তারা অনেক সময় মনে করে এটা আমাদের হয়তো অনেক স্বার্থে আমরা হচ্ছে অনেক কিছু বলছি।
যেমন দেখা যাচ্ছে যে একটা দলকে কোনো ওই ছাগলের ঘরে নাকি সে অফিস দেখায় নিবন্ধন দিয়ে দেয়, আবার একটা দলের ব্যাপারে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, তার প্রতীক নিয়ে অনেক যুক্তি সমালোচনা অনেক করে। তখন আমরা যখন বলছি তখন মানুষ মনে করছে যে এগুলো মানে আমরা স্বার্থে বলছি, কিন্তু আমরা বারবার বলছি যে এর মধ্যে এক ধরনের এই সিসির এক ধরনের দুর্বলতা আছে, এক ধরনের অদক্ষতা আছে, কিংবা এক ধরনের ভিতরে ভিতরে শয়তানি আছে, যেইটা মানে এমন করেছে যে জুলাই গণ অভ্যুত্থান থেকে যারা উঠে এসেছে তাদের সাথে গভর্নমেন্ট একটা মুখোমুখি অবস্থা তৈরি করছে আমাদের সাথেও, যেন আমরা বলতে বাধ্য হই যে আমরা এর আন্ডার ইলেকশনে যাব না, এ ক্যাপাবল না। সে নিজে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। সিএসসি আজকে যে বক্তব্য দিয়েছে সে যেন জনগণকে বাধ্য করছে যে আসলে এটা ক্যাপাবল, এটা যেন জনগণ বলে। এই ধরনের যে চরিত্র, আমরা বারবার বলছি যে একটা স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যায় কিনা, সিএসসির কিন্তু এটা দায়িত্ব না, আপনারা অনেক আগে থেকেই বলছেন, অনেক আগে থেকে সেটাতে কমেন্ট করার। সে বলবে তার ক্যাপাবিলিটি আছে কিনা, গভর্নমেন্ট সিদ্ধান্ত দেবে। সিএসসি বলছে আমার স্থানীয় সরকার নির্বাচন করার ক্যাপাবিলিটি নেই, আমার জাতীয় সরকার নির্বাচন করার ক্যাপাবিলিটি আছে, এটা বলছে। ক্যাপাবিলিটিটা কি, তার মানে কি, তার মধ্যে কিন্তু তার নিজেরও যে ক্যাপাবল হয়ে ওঠার যে প্রবণতা। যেমন আমি ঢাকা জেলার চিফ রিটার্নিং অফিসারের সাথে 2 দিন আগে দেখা করলাম, আমি বললাম যে আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন, একটা এই ধরনের ঘটনা ঘটার পরে আমি মাঠে যাচ্ছি, আপনি কি পরিকল্পনা নিয়েছেন আমাকে জানান। আপনার কার সাথে স্পেশাল ফোর্স, রেগুলার ফোর্সের বাইরে কার সাথে আমি যোগাযোগ করলে আপনি আমার বিষয়ে কথা বলবেন। বলে আমরা কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, ভাবছি। মানে এখন পর্যন্ত তারা আরো 6 মাস আগে থেকে, তারা কিন্তু ডিসেম্বর ইলেকশন প্রস্তুতিরাও বলে আসছিল, এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে পারেন নাই যে আগামীকালকে দ্বিতীয় হাদি যে আমি ফয়সাল মাহমুদ হব না, এই বিষয়ে তার কোনো ধরনের কোনো রোডম্যাপ নাই। এবং আমরা বলছিলাম যে সিএসসিকে একটা পরীক্ষা দিতে, একটা সিটি কর্পোরেশন ইলেকশন হলে বাংলাদেশে এমন কি ক্ষতি হইতো আমরা বুঝতে পারতাম সে আসলে পারে কিনা। তার মানে এই নির্বাচন কমিশন তো আসলে কোনো নির্বাচন করার অভিজ্ঞতা নাই, যোগ্যতাই নাই এবং অভিজ্ঞতা নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটা যেটা দেখছি যে যত ধরনের ঘটনা ঘটবে সে হয়তো বলবে যে আসলে এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটা আসলে এরকম আগেও হয়েছে। কারণ বাংলাদেশের কলঙ্কের ইতিহাস ঢেকে একটা সুন্দর বাংলাদেশের যাওয়ার জন্যই তো বারবার রক্ত দেয়। তা আমার আগে যেই অন্যায় খুন খারাপি নির্বাচন কেন্দ্রিক হতো, আমরা তো 24 পরবর্তীতে চেয়েছি যে আমরা বিএনপি জামাতেরা একই মঞ্চে প্রচারণা করব, আমাদের একে অপরের ক্ষেত্রে আমরা বলবো যে এ আমার বড় ভাই, এভাবে প্রচারণা করবো। আমরা তো আগের খুন খারাপিতে আমরা যাই নাই, আমরা 14-18-তে বুড়িগঙ্গায় লাশ পড়েছে, আমরা সেই পদ্ধতিতে আমরা ফেরত যাইতে চাই নাই। সেই পদ্ধতি যেন না হয়, এরকম একজন হাদির লাশ যেন না পড়ে, এই জন্যই তো 1400 তরুণ জীবন নিজেরা লাশ হয়েছে। তো এই কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা মানে আমাদের ক্ষমতা ছোট ছোট স্বার্থকে কেন্দ্র করে আমরা এখনো মনে করি যে আমাদের ইন্ডিয়ান আশীর্বাদ দরকার। আমরা এখনো মনে করি যে আমাদের, যেমন আপনাদের ক্ষেত্রেও যদি বলি, আপনারা এখনো মনে করেন যে একজন প্রকাশ্য আওয়ামী লীগের হাসিনা খুনি তার প্রশংসা করা ব্যক্তিকে যদি টকশোতে না আনেন তাহলে মনে হয় টকশো ইনক্লুসিভ হচ্ছে না। এখনো অনেক বুদ্ধিজীবী কবিরা মনে করেন যে আসলে আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে তাহলে ইলেকশন মনে হয় ইনক্লুসিভ হবে না। আমার কাছে মনে হয় এই বাংলাদেশের টোটাল একটা ডিপ স্টেটের ষড়যন্ত্র চলে যে আওয়ামী লীগ ছাড়া যে আমরা একটা সুষ্ঠু ইলেকশন করে দেখাইতে চাই, সেইটার যে একটা আগ্রহ আছে বাংলাদেশ পন্থাদের মধ্যে, যে আওয়ামী লীগ যেই অন্যায়টা করছে তার বিপরীতে প্রথম জবাব হচ্ছে তাকে বাইরে রেখে, যেহেতু 3টা ইলেকশন খুন করেছে, 14, 18, 24 ইলেকশন খুন করেছে, তাকে বাইরে রেখে আমাদের একটা ইলেকশন করা হচ্ছে প্রথম জবাব ইলেকশন তার খুন করার বিপরীতে। কিন্তু এই জিনিসটা অনেকের ভিতরে জ্বালাপোড়া হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে অনেক না, কিন্তু সেই জবাবটাই কি আপনারা, মানে জবাবটার এখন তো প্রাক একটা অবস্থা চলছে, সেটাই কি দেয়া যাচ্ছে, আপনারা দিতে পারছেন? সেটাই দেওয়া যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে দেখবেন বাংলাদেশে অনেক সমিতি সোসাইটি আছে যারা একটা কুকুর বিড়াল মারা গেলে তাদের মানববন্ধন হয়, আন্দোলন হয়, তারা এখন ঘুমায়। তারা একটা আলোচিত টার্গেট কিলিং এর উদ্দেশ্যে শুট করা ব্যক্তির হত্যাতেও তাদের মানে প্রাণ কাঁপে না বা তাদের বিবৃতি আমরা দেখতে পাই না। আপনি দেখেন না যে একটা 32 ভাঙার কারণে যারা বিবৃতি দিছে তারা এই হাদির উপরে গুলি করাতে কিন্তু তাদের বিবৃতি নাই। তারা সিএসির এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথার প্রেক্ষিতে তাদের কিন্তু কোনো বিবৃতি নাই। আপনি 100-200 বুদ্ধিজীবী এখন আর দেখেন না, তারা সব গর্তে চলে যায়। মানে এই ধরনের যখন মানুষের জীবন মৃত্যু সন্ধিক্ষণ আসে, যখন বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্ন আসে, তখন এই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যায় না। এই বুদ্ধিজীবীদের খুঁজে পাবেন যদি কেউ জাতীয় সঙ্গীত দাঁড়ায় গাইলো নাকি বসে গাইলো। বসে যদি গান আপনি বিশাল অন্যায় করে ফেলছেন, কিন্তু একটা পার্শ্ববর্তী রাষ্ট্র আপনাকে গ্রাস করার জন্য আপনার ভিতরে সম্মান দেওয়া তো দরকার। আপনি যেটা বলছেন, আমি বলছি তুলনা করেন আপনি একজন মানুষের জীবনের সাথে
আপনার এই ধরনের মানে ওই যে কে হাত কোমরে বাঁধলো আর কে হাত বুকে বাঁধলো, কে সূরা মানে জোরে পড়লো আর কে আস্তে পড়লো, এগুলোর তুলনা হয় না। যাই হোক, এটা এই একটা বিভদ- ভিন্ন প্রসঙ্গ আর কি। বিভক্ত করে আমরা আসলে আমাদের মানুষের জীবনগুলোকে আসলে তুচ্ছ করে যে ফেলছি। আমি একটু জনাব ভিপি ইব্রাহিম আপনার কাছেও একটু জানতে চাই, যে কথাটি তিনি আনলেন সামনে, যে সিইসির যে বক্তব্য সেটাকে তিনি অনেকটা বললেন যে দায়িত্ব বা দায়িত্বহীন, বা তার এখন আসলে তফসিল ঘোষণার পরে তারই দায়িত্ব, এই দায়িত্বটা তার নেওয়া দরকার ছিল, এবং তিনি যখন এই ধরনের একটা মন্তব্য করেন সেটা সবার মধ্যে একটা বিস্ফোরণ ঘটেছে যে দু একটা খুন খারাপি হতেই পারে, আসলে এইভাবে বলা যায় কিনা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যে সর্বদলীয় ঐক্য হলো, সেখান থেকে বারবার একটা বিষয় আসছে, আপনি হয়তো শুনে থাকবেন, যে ভারতীয় মানে সেইখানে যে অভিযোগগুলো এসেছে সেটা বেশিরভাগই প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে, যে সেখানে যেমন ফাঁসির আসামি শেখ হাসিনা যেমন সেখানে রয়েছেন, পাশাপাশি যারা এই কিলিং মিশনে ছিল ধারণা করা হচ্ছে অভিযুক্ত, তারাও সেই বর্ডার দিয়ে সেদিকেই পালিয়ে গেছে। তো আসলে আপনি এটা কিভাবে বলবেন আর কি, যে ভারতের আমাদের প্রতি ভারতের যে অবস্থা, এবং আমরা দেখেছি গত কয়েকদিনে ভারতের প্রণয় ভার্মাকে ডেকেও কিন্তু বলা হয়েছে, সতর্ক করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু সেই অর্থে ভারত থেকে আসলে আমরা তেমন একটা খুব বেশি কি সাড়া দেখতে পাচ্ছেন আপনি? ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা, এটাকে আমি বলবো যে এটা সতীনের সখ্যতা। তো এই সখ্যতা কখন আসে কখন যায় এটা ভারতই ভালো বলতে পারবে। আর আওয়ামী লীগ যখন দীর্ঘদিন ছিল, তারা বলেছে যে ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। কি দিয়েছে আমরা জানি না, এটা তারাই জানে। তো ভারত আমাদের কি করবে না করবে এটা কিন্তু আমাদের গ্রাম পর্যায়ের প্রতিটা মানুষও বুঝে। ভারত সবসময় আমাদের এখানে যদি মানে বিশৃঙ্খল পরিস্থিতি থাকে, এই যে দেশ যদি শান্ত থাকে, তাহলে তো তাদের কোনো লাভ নেই, তারা যে কোনোভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখবে। সুতরাং ভারত তারা তাদের কাজ করেই যাবে। আমরা যদি আমাদের শক্তিতে বলীয়ান না হয়ে, আমরা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় না যেতে পারি, তাহলে ভারত আমাদেরকে ততদিন পর্যন্ত তাই আমাদের খেসারত দিতেই হবে, আমাদের অনৈক্যের কারণে। এটা তো আমাদের মানে ঘরের ভিতরে অনেকের কারণে, তাই তো? কিন্তু ভারত তো আসলে আমাদের ভালো প্রতিবেশী ছিল। ভালো প্রতিবেশী ছিল, কখন ছিল? যখন আপনি কোনো শব্দ করেন না, তারা যা ইচ্ছে তাই করে, শব্দ করেন না। কই ফারাক্কারি হয়েছে? ইন্দিরা মুজিব গোলামি চুক্তি যেগুলো বলা হয় সেইগুলোর প্রতিফলন ঘটেছে। অনেক কিছুই তো তারা বাংলাদেশের সাথে তারা তো কোনো কমিটমেন্টই রক্ষা করে নেই, আপনি যদি একটু খতিয়ে দেখেন সমস্ত কিছু। সুতরাং এই জন্যই আমি বললাম যে ভারত আর বাংলাদেশের যে বন্ধুত্ব, এটা হলো সতীনের সখ্যতা আর কি। তো আজকে যে এখন আসছি যে সিইসির যেটা আপনি বললেন, দেখেন একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে তিনি যে উদাহরণটা দিচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তিনি বলেছেন কি একটা বিচ্ছিন্ন ঘটনা, এ কথা বলেই তিনি শেষ করেন নাই। এইটার যৌক্তিকতা প্রমাণ করবার জন্যে, বা তার যে কথাটা সঠিক এটা প্রমাণ করবার জন্যে উনি আহসান উল্লাহ মাস্টার সাহেবের কথা বলেছেন, কিবরিয়া সাহেবের কথা বলেছেন। এখন আমরা বা দেশবাসী তো সংশয়ে থাকবে যে এই নির্বাচনে যখন বিশৃঙ্খলা হবে তখন বলবে যে 2008-এর নির্বাচন কি আপনারা দেখেন নাই, 14 দেখেন নাই, 18 দেখেন নাই, 24 দেখেন নাই, তারপরে দেখি অভ্যস্ত এগুলা। তো আমি মনে করি মানে এটাই নতুন না, এটা নতুন না, এটা মানে ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু অতীতের নির্বাচন, অতীতের সরকার আর এই সরকারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই সরকার আনতে গিয়ে 17 বছর রাজপথে থাকতে হয়েছে, অনেক গুম খুন হত্যা অনেক কিছু করা হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার যে অভূতপূর্ব ঘটনা ঘটেছে, এটা অতীতে কখনো এভাবে আমরা দেখি নাই, এইভাবে ইউনাইটেড হতে পারে নাই, যেখানে মাসুম বাচ্চারা পর্যন্ত তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সকল বিষয় নিয়ে আমি যেটা মনে করি যে এই সিইসি অত্যন্ত মানে কি বলে যে নীতি নৈতিকতা বিরুদ্ধ একটা কথা বলেছেন, এবং এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই করে আমরা মনে করি যে হাদির সাহেবের যে এটার প্রতি অসম্মান করেছেন। এবং ওনার কথা বলার যে ধরন, উনি যেভাবে কথা বলছিলেন, তখনই আমার কাছে খুব খারাপ লাগছে। আমরা সাধারণত তিনি এই বিষয়ে একটা বিবৃতি অবশ্য দিয়েছেন, কিন্তু এটা এইভাবে আগে বলে আপনি পরে বিবৃতি দিলেন। এখন তো দেখেন না, সরির কোনো দাম নাই, লাথি লাগলেও কয় সরি, কাশি দিলেও কয় সরি, কিছু হইলে সরি।
তো এটার ওই এই সিইসির এই বক্তব্য বিবৃতির আমি মনে করি এটা 2 পয়সার মূল্য নেই এবং এটাকে মূল্যায়নে আনাই উচিত না। কারণ সে তো যেন তেন একটা মানুষ না, সিইসি তার পজিশনটা কি এখন? এখন তিনি সরকারের ঘোষণা হয়ে মূল গেছে। দায়িত্বে, তফসিল ঘোষণার পরে সমস্ত গভর্নমেন্টের সকল অর্গানগুলা তার নিয়ন্ত্রণে চলে গেছে। তার মতো মানুষ যদি এইভাবে কথা বলে, আমি তো মনে করি যে সে তার পজিশন সম্পর্কে বোধহয় তার আইডিয়া নেই। তাহলে সেই মানুষটা কিভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে? আমার মনে হয় যে এই আমরা একটা মানে খারাপের দিকে যাচ্ছি, বিশৃঙ্খলার দিকে যাচ্ছি। অতীতের যে কোনো দিনের তুলনার চাইতে আজকে যিনি ওনার এই কথা শুনে আমি একটু হতবাক হয়েছি। উনি তো কথা বলতে পারেন না। আর আমরা দেখবেন যে আমরা যদি কোনো মরা বাড়িতে যাই, সেখানে সমবেদনা জানাইতে যাই, আমরা এখানে হাসতে যাই না বা আর একটা তুলনা দিতে যাই না। ওনার ফেস অ্যাপিয়ারেন্সে কথা বলার সময় কিন্তু মনে হয় না যে উনি হাদির প্রতি সমবেদনা জানিয়ে তারপরে কথা বলেছেন, হাদির প্রতি শোক প্রকাশ করে উনি কথা বলেছেন। বিচ্ছিন্ন ঘটনা, কিসের বিচ্ছিন্ন ঘটনা? এটা পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পিত ঘটনার সাথে এই ইসিদের কোনো সংশ্লিষ্ট বা সংস্পর্শ আছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার। এবং একটু যদি বলি যে আপনাদের দলীয় প্রধান যেটা তারেক রহমান যেটা বললেন যে এটা আসলে আপনি যে কথাটা বললেন পরিকল্পিত, তিনিও অনেকটা সেভাবেই বলার চেষ্টা করেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্যই হাদির ঘটনাটা এইটার সাথে যুক্ত, ষড়যন্ত্রের আই রিপিট, অবশ্যই এটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের সাথে এই নির্বাচন কমিশন জড়িত আছে কিনা সেটাও আমাদেরকে খতিয়ে দেখা দরকার। কারণ এখন সমস্ত অর্গানগুলো তার রাষ্ট্র নিয়ন্ত্রণের সমস্ত কিছু তাদের হাতে। দেখেন হাদির মানে এটা হওয়ার পরে, গুলি হওয়ার পরে কতগুলো কথা বলা হলো। মির্জা আব্বাস স্যারকে ব্লেম দেওয়া হলো, বিএনপিকে ব্লেম দেওয়া হলো। আমি কিন্তু মির্জা আব্বাস সাহেবের এলাকায় থাকি। আমি ঘটনাটা নিয়ে কিন্তু আমি যতটুকু জানি আব্বাস সাহেব একজন মানবিক মানুষ, দলের ভিতরে তার এলাকায় প্রচুর সাহায্য সহযোগিতা করে। আপনাদের ভিতরে একটা কিন্তু রেষারেষি শুরু হয়ে গিয়েছিল এটা নিয়েই, যেটা বলছেন মির্জা আব্বাসের সাথে যে ঘটনাটার অবতারণা হয়েছে। জি জি জি, এটা মির্জা আব্বাস সাহেব উনি নিজেও বলেছেন যে হাদি আমার সন্তানের বয়সের চেয়েও ছোট। তো ওই পর্যায়ে এমন কি বিষয় হচ্ছে, সেখানে দেখতে গেছে, আপনারা তো টেলিভিশনে দেখেছেন তার সাথে কি আচরণটা করেছে। ওই যে ওই মেয়েটা, এগুলি কি শুরু করছে এরা, মানুষ যাবে না। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে এইটা মানে মূল ঘটনা থেকে অন্যদিকে মূল ঘটনা থেকে বিএনপিকে এইখানে ব্লেম গেম দিয়ে মানে মানুষের নজর অন্যদিকে কেড়ে নেওয়ার একটা মানে মানে কি বলে চেষ্টা চলছে। যাই হোক, সেই বিষয়টা থেকে তো এখনো অনেকটা সরে এসেছে। জি, আমি একটু যেমন প্রফেসর কাজী মাহবুব আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আসলে একটা রাষ্ট্রে যখন এই ধরনের কিলিং মিশনের ঘটনা ঘটে তখন তো তাৎক্ষণিকভাবে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা রয়েছে এবং সরকারের বিভিন্ন অর্গান এই বিষয়টা তদন্ত করার জন্য নিশ্চয়ই সাথে সাথে কাজ শুরু করে বা সেই বিষয়টা কনসার্ন হয় বা জেনে যায়। কিন্তু আপনার কাছে কি এটা মনে হয়েছে যে হাদির উপর গুলি বর্ষণের পর খুব কম সময়ের ভেতরে, কয়েক ঘন্টা যদি বলি, সে ঘন্টার ভেতরে যেটা এখন পর্যন্ত যেই তথ্য উপাত্ত দিয়ে বলা হচ্ছে যে তারা পালিয়ে গেছে, অর্থাৎ হালুয়াঘাট, ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার দিয়ে তারা চলে গেছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় না যে গোয়েন্দা সংস্থা বা আমাদের যেই রাষ্ট্রীয় যে যারা এই বিষয়গুলো আইন শৃঙ্খলা তদারকি করেন তারা কিছুটা এই তাদের এই খুনিদের বা যারা কিলিং মিশনের সাথে ছিল তাদের কাছে তাদেরকে ধরতে ব্যর্থ হয়েছে বা তাদের কাছে কোনো ইনফরমেশনের ঠিক যেভাবে আসার কথা বা থাকার কথা, যেভাবে দ্রুত তাদেরকে ধরার কথা, সেটাতে ঘাটতি মনে হচ্ছে না আপনার? আপনাকে আবার ধন্যবাদ। তা তো প্রধানত হলো আমাদের মতো দেশগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী তো এমনি দুর্বল থাকে, বিশেষ করে আপনার গোয়েন্দা সংস্থাগুলো ঠিক সেভাবে এত শক্তিশালী না। তাছাড়া 5ই আগস্টের পরে তো এমনিও পুলিশও অনেকটা দুর্বল। সে অবস্থা থেকে ওরা কাটিয়ে উঠছে, সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে না যে একদম তা না, কিন্তু এইটার এই ইম্পর্টেন্ট একটা যে মারাত্মক প্রভাব বিস্তারকারী যে হত্যার উদ্দেশ্যে যেভাবে হত্যা চেষ্টা এইটা আমরা কিন্তু ঠিক এটাকে যেভাবে ইম্পর্টেন্স দিয়ে গোয়েন্দা সংস্থাগুলো আলাপ আলোচনায় আমাদের যে জেস্টার দেখানো দরকার ছিল, হয়তো ওনারা কাজ করছেন। আমরা তো আসলে এদের সব কিছু প্রকাশ্যে আসে না, আমরা কিন্তু হয়তো সব জানতেও পারবো না।
এটা হচ্ছে ওনাদের মতো করে ওনারা কাজ করছেন, কিন্তু আমাদের তো আসলেই সার্বিক সিস্টেমেই নানান উইকনেস আছে। না, এই জন্যই কিন্তু শহীদ মিনারের যে সর্বদলীয় ঐক্য বা যে সমাবেশ হয়েছে সেখান থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করা হয়েছে। সেটা তো বেশ কয়েকবারই অনেক মানে অনেকবারই স্বরাষ্ট্র ওনার উপদেষ্টা- ক্ষেত্রেও না শুধু, আর অনেকের ক্ষেত্রেই বিভিন্ন সময় দাবি করা হয়েছে। এখন আসলে যে পরিস্থিতিতে যাচ্ছে আমরা কিন্তু একটা জিনিস মানে আমাদের মাথার মধ্যে আনতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি যে সবার মধ্যে যে বিভেদটা, কিন্তু জাতীয় ঐক্যর যে কথা আপনি বলেন না, এটাও কিন্তু অনেকটা জাস্ট সিচুয়েশনাল কিনা দেখেন, এটার যে একটা পরিপক্কতা, ম্যাচিউরিটি ওই জাতীয় ঐক্যের, আজকে কিন্তু প্রধান উপদেষ্টাও জাতীয় ঐক্যের কথা বলেছেন, এই যে এইবারের 16 ডিসেম্বর যেন এই ম্যাচিউরিটিটার মারাত্মক অভাব আছে। কিন্তু আপনি রাজনৈতিক বিভেদ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পৃথিবীর সব দেশে আছে। আমেরিকাতে কি রিপাবলিকান না ডেমোক্রেটরা একই পলিসি গ্রহণ করে, প্রত্যেকটা ইস্যুতেই, অধিকাংশ ইস্যুতে একে অপরের বিরুদ্ধে। কিন্তু তাই বলে আমেরিকা যখন নানান দেশে যুদ্ধ করছে, কত কিছু করছে, সেই সকল জায়গাগুলোতে তার রোলটা কি থাকে, বা ইন্ডিয়াতে কী রোলটা থাকে ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে, এইটা আমাদের এখানে দেখা যাচ্ছে কি আমরা নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে, নিজেদের কম্পিটিশনগুলোতে যেভাবে বিভেদ জড়িয়ে পড়ি, অন্য ইস্যুগুলোতে জড়িয়ে পড়ি। তো সেইটা জন্য আসলে ম্যাচুরিটি দরকার। আমরা তিনি একটা কথা বলেছেন যে নিজেদের ভিতরে একটা অনৈক্য কিন্তু রয়ে গেছে। এই যে যেমন ঘটনার সাথে সাথেই বিএনপির দিকে আঙ্গুল তোলা হচ্ছিল, মানে এইটা তো আসলে নিজেদের আন্তদলীয় যে কোন্দল সেটাকে কিন্তু উস্কে দেয়, যদিও সেখান থেকে এখন সেই পরিকল্পনাটা খুব একটা কাজ করেনি। তাহলে দলগুলোর মধ্যে এক ধরনের কিন্তু আক্রমণাত্মক ওই ইস্যুটাকে, আক্রমণাত্মক এবং অস্থিরতাও আছে, এবং এটাই কিন্তু জাতীয় অনৈক্যটাকে সবার কাছে পরিষ্কার করে ফেলে। আপনি যদি এইটা না হতো, এত সবসময় দেখতে পাচ্ছি আপনি একটা ইভেন্ট না, আপনি গত 1 বছর 1.5 বছরের অনেকগুলো ইভেন্টকে কেন্দ্র করে দেখবেন যে একে অপরের বিরুদ্ধে কিন্তু কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তো এই কাদা ছোড়াছুড়ি হওয়ার কারণে কিন্তু 5 আগস্টের পরে প্রথম 4-5 মাস যেভাবে ঐক্যটা দেখা গেছে, সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হচ্ছে। মানে আমি রিডিউস বলবো না, আমি দেখি কি এটা প্রকাশিত হচ্ছে। কিন্তু আপনি দেখেন যে কোনো সংকটকালীন সময়ে যখন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তখন দেখবেন রাজনৈতিক দলের প্রধানরা কিন্তু আবার একই সুরে ওনাকে সহযোগিতার আশ্বাস দেন। আশ্বাস দেয়, করে না যে তা না। আপনি না করলে তো এই সরকার এত মানে কীভাবে থাকছে, এই সরকার তো নিজস্ব নেটওয়ার্ক নাই। আমরা আসলে যে মারাত্মক সব কিছুতেই, ইভেন সিইসিকে তার আজকের আলাপ আলোচনার কারণে অবশ্যই এটা প্রেক্ষাপট সমর্থন করে না, কিন্তু তিনিও যে গত 1.5 বছর যাবৎ প্রস্তুতি নিচ্ছেন না তা না, হয়তো প্রস্তুতিটা আর একটু শো আপ করলে ভালো হতো, আমরা সবাই জানতে পারতাম। লিমিটেশন আছে এবং অনেকগুলো ইস্যুতেই উনি সেভাবে সাকসেস দেখাতে পারেন না। রেজিস্ট্রেশন বলছেন, উনি বলছেন অবজারভারের ক্ষেত্রে, পর্যবেক্ষকের ক্ষেত্রে, সীমানার ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রে, ইভেন যাদেরকে অভিজ্ঞতার জন্য যাদেরকে ডেকেছিলেন তারাও সবাই উপস্থিত হয়নি। তো এই সকল কারণে সিইসির সাফল্য কমই, কিন্তু এটার পিছনে যে শুধুমাত্র সব কিছু সিইসির দায়, আমাদের পুরো রাষ্ট্রীয় কাঠামো নিয়ে বিবেচনা করা দরকার। পুরো রাষ্ট্রীয় কাঠামোটাই কিন্তু অনেক দুর্বল, এবং ভবিষ্যতে কবে যে এই রাষ্ট্রীয় কাঠামোটাকে আপনি শক্তিশালী করতে পারবেন, সেটা করার জন্য যে পরিকল্পনা, আমরা কিন্তু শুধুমাত্র মানে আলাপ আলোচনা করে, সভা সমাবেশ করে রাষ্ট্রকে শক্তিশালী করতে পারবো না। এটা একটা মানে ভুল জায়গায় আছে কিনা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা অনেক রাজনৈতিক দলগুলো এবং আমাদের যে রাজনৈতিক বুদ্ধা অথবা সুশীল সমাজের লোকজন আমি দেখছি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকছে, কিন্তু রাষ্ট্রকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসা, ছোট রাষ্ট্র হোক, নিয়ে আসার জন্য যে পরিকল্পনা, যে প্রস্তুতি, সেইটা কিন্তু সেভাবে কেউই নিচ্ছে না বা কেউ বলছেও না। তো মানে একটা সংগঠিত অবস্থা। তো এখন যেটা দরকার ছিল সেটা আমরা হচ্ছে না, কিন্তু আপনি এটাও অস্বীকার করতে পারবেন না কোনো কাজই যে হচ্ছে না, অনেক কাজ হচ্ছে, সেটা হচ্ছে, অনেক কিন্তু কাজ আইন হচ্ছে। শৃঙ্খলা বিষয়টা তো খুব আইন একটা শৃঙ্খলার ক্ষেত্রেও তো আপনি জরুরি একটা বিষয়। এক ধরনের ডেভেলপমেন্ট তো আসছেই, নো ডাউট, এটা কোনো সন্দেহ নাই। একদম আইন শৃঙ্খলা কি মানে সব মানে আইন শৃঙ্খলা জুলাই অভ্যুত্থানে যেভাবে ভেঙে পড়েছিল সেই সে জায়গা থেকে কত কিছুটা দাঁড়িয়েছে। কভার করছে। এটা তো এই ধরনের সংকটের পরে অনেক দেশ তো আরো খারাপ অবস্থায় পড়েছে। আপনি সিরিয়া দেখেন, আফগানিস্তান, ইরাক, অনেক খারাপ অবস্থা পড়েছে। সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়েছে, কিন্তু এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো তো মেনে নেওয়া যায় না কোনোভাবেই। এগুলোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এবং অন্যান্য যারা আছে সবাইকে খুব ত্বরিত উদ্যোগ নিতে হবে, এবং এই কীভাবে ক্রিমিনালরা পালিয়ে যায় এটার জন্য তো ইভেন সারা দেশে ইমিডিয়েটলি রেড অ্যালার্ট ঘোষণা করা যেতে পারতো, এবং সবগুলো বর্ডারে কিন্তু ইমিডিয়েটলি সবাইকে বলা যেতে পারতো যারা যারা দায়িত্বে আছে প্রত্যেকটা বর্ডার যেন ওয়াচটা করবেন। ইভেন আপনি ঢাকা সিটি থেকে তো বের হতে হয়, প্রত্যেকটা ট্রাফিক সিগন্যাল আছে, আপনি যদি ইমিডিয়েটলি ট্রাফিক সিগন্যালকে সবগুলো মোটরসাইকেলকে আপনি অবৈধ করা, মানে চেক করা, এর মধ্যে আপনি যদি র্যান্ডমলি হতো কিছুটা আপনার অর্জন হতে পারতো হলেও, কিন্তু এটা এই ধরনের ইনিশিয়েটিভ তো ওনারা নিজেরা ভিতরে নিয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি, মানে দৃশ্যমান হয়নি। এই সরকার এবং নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীর
যে বিষয় কি নিরাপত্তা বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি বলেন, সরকারের শক্তিমত্তায় স্ট্রেংথ বলেন, এই সব কিছু কিন্তু যতটা না আপনি ইনিশিয়েটিভ নিবেন অনেকটাই, কিন্তু অনেকটা বেশি কিন্তু সোয়াব মনস্তত্ত্ব তৈরি করা। আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো গত 1.5 বছরে নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে তার যে মারাত্মক শক্তি, এই মনস্তত্ত্বটা নাগরিকের মধ্যে তৈরি করতে পারে নাই। আর আরেকটা ব্যাপার হলো কি, আমরা যে শুধুমাত্র প্রার্থীদের নিয়ে ভোটারদের নিয়ে ভাবছি, তাদের নিরাপত্তা নিয়ে, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিয়েই কিন্তু সরকারকে ভাবতে হবে। সরকারের কিন্তু সবাইকে নিরাপত্তা, দলমত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আছে। আমরা কিন্তু যেহেতু 5ই আগস্ট হলো, আমি নিজেও তো গত 15 বছর অ্যাক্টিভলি কর্তৃত্ববাদ বিরোধী লড়াই করেছি। 5ই আগস্ট কেন্দ্রিক পুরনো লড়াইয়ে প্রত্যেক দিনে অলমোস্ট আমরা রাস্তায় ছিলাম। তো সেই সকল যারা মানে জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের প্রত্যয়টা হলো কোনো বিশেষ গোষ্ঠীর নিরাপত্তা নয়, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, বাংলাদেশের মানুষকে রক্ষা করা, বাংলাদেশের মানুষকে মানে বাংলাদেশের মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া, ইভেন বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। এইটা যত বেশি আপনি সর্বব্যাপী করবেন, সবার জন্য করবেন, তত বেশি জুলাই 5ই আগস্ট টেকসই হবে। আমাদের প্রত্যয়টা নেওয়া উচিত আমাকে নয়, আপনাকে নয়, 5ই আগস্ট। কিন্তু এর পরে মনে হয় যেন জুলাইয়ের পরে যেভাবে ঐক্যবদ্ধ সম্ভবত বা যেভাবে তারা বলছেন, পরবর্তীতে একেবারে বিভাজনগুলো একেবারে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে গেছে। বিভাজন না, এটা আপনারা যেভাবে নিচ্ছেন বিভাজন, এটা একটা প্রতিদ্বন্দ্বিতা। আমি দেখছি তো প্রধান উপদেষ্টা যখন ওনাদেরকে চা খেতে দাওয়াত করেন, তখন তো ওনারা সবাই যান, জাতিসংঘে ওনারা সবাই গেলেন, ওখানে কোনো বিভেদ শুনতে পেয়েছেন আপনি? পান নাই তো। এবং ওনারা যখন প্রধান উপদেষ্টার বাসায় যান বা প্রধান উপদেষ্টা যখন লন্ডনে গেলেন অথবা অন্যান্য সময় যান, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি। তাহলে আপনি কিভাবে তাদের বিভেদ দেখতে পাচ্ছেন? বিভেদরা মানে কি? তারা তো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেই, তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মতামত দিবেই না, তারপরেও তা একেবারে সরাসরি মারামারির ঘটনাও অনেকগুলো ঘটেছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নির্বাচনে পারিনি সবকিছু এই এড়িয়ে যাওয়া আমাদের দরকার ছিল। নির্বাচনে প্রাক নির্বাচনে যদি এরকম মারামারি হয়, নির্বাচনের সময় নিশ্চয়ই সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি হবে, নিশ্চয়ই কোনো বার্তা, নিশ্চয়ই সেই বার্তাটা দিচ্ছে যে ভোট কেন্দ্রের অবস্থাটা কি হবে। বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রদল শিবিরের মধ্যে মারামারি, জামাত বিএনপির মধ্যে মারামারি, সেই জায়গাটা তো নিশ্চয়ই সামনের দিকে আরো বড় বার্তা এটা দিচ্ছে। সবগুলো যে খুব সিরিয়াসলি রুদ্ধ করা যাবে তা না, কিন্তু কারণ স্থানীয় লেভেলে নানান ধরনের কর্মী আছে, ব্যক্তিগত কর্মী রেশারেশি আছে। তবে নির্বাচন কমিশন যদি, উনিও বলেছেন, অন্যরাও বলেছেন, দুজনই বলেছেন, নির্বাচন কমিশন যদি ক্রিমিনালদের ভয় না দেখাতে পারে, নির্বাচনটাকে সুষ্ঠু করা অনেক চ্যালেঞ্জ হবে। আমরা সেটাই বলছি, নিশ্চয়ই নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। আপনাদের তিনজনকেই ধন্যবাদ স্টুডিও আসার জন্য। আমরা আর সময় দিতে পারছি না। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।